আমরা বাংলাদেশকে দেখেছি হিন্দু মুসলমান হিসাবে, খ্রিস্টান বৌদ্ধ হিসেবে মানুষকে বিভক্তির জায়গায় নিয়ে গেছি। আরেকটি শ্রেণী এখানে গজিয়েছে, যেটার কথা আপনারা হয় কেউ ভয়ে বলেন না অথবা সচেতন ভাবে এড়িয়ে চলেন। চিন্তা করে ও আওয়ামী লীগ না বিএনপি, এক সময় ছিল হিন্দু না মুসলমান, এক সময় ছিল খ্রিস্টান না ইহুদি না বৌদ্ধ, এখন চিন্তা করেন আওয়ামী লীগ না বিএনপি, জামাত না আওয়ামী লীগ, জামাত না বিএনপি, বিএনপি না এনসিপি, এনসিপি না জাতীয় পার্টি, জাতীয় পার্টি না জাসদ না কমিউনিস্ট পার্টি। এই হিসাবগুলো, এই বিভেদের যে সীমারেখা, সমস্ত সীমারেখাকে অতিক্রম করে আমার সোশ্যাল ফ্যাব্রিককে নষ্ট করেছে এবং বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সংবিধানে প্রিএম্বলে বলা আছে উই দ্য পিপুল অফ বাংলাদেশ। এই যে উই দ্য পিপুল অফ বাংলাদেশ হিসাবে আমার বিশ্বাসের জায়গাটা, সেই জায়গাটা আমি যদি ধারণ করতে না পারি, তাহলে আমি মানুষ হিসাবে সব সময় হয় সুপিরিয়র অথবা ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগব। মানুষ হিসাবে আমি বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তস্নাত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আমাদের, সেই বাংলাদেশ এখানকার প্রতিটি মানুষের, সেই বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বসবাসকারী এই ভূখণ্ডের সমস্ত স্থায়ী বাসিন্দাদের, সেই বাংলাদেশের মানুষ হিসাবে এখানে যে কোনো ধরনের বৈষম্য থাক, সেটা আমরা প্রত্যাশা করি না, আকাঙ্ক্ষা করি না, আমাদের স্বপ্নের সারথি হতে পারে না। এই বিশ্বাস থেকে বাংলাদেশ সংবিধানের ৮ অনুচ্ছেদে যে কথাগুলো বলা হয়েছে যে এই সংবিধানের মূল নীতিগুলো হবে আইন প্রণয়নের ক্ষেত্রে চালিকা শক্তি। এই মূলনীতির মধ্যে আবার কোনো কোনো জায়গা কিন্তু গড়মিল আছে। আমি লয়ার, সেটার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। লয়ার হিসাবে আমার ইন্টারপ্রিটেশন হলো, আপনি বাংলাদেশের নাগরিকত্ব যখন নির্ধারণ করছেন, প্রথমে ৬-১ অনুচ্ছেদে বলছেন ভূখণ্ডের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশী, ভালো কথা। ২-এ যে আবার বললেন বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আমি পরিচিতি লাভ করব, তাহলে আমার যারা সাঁওতাল, আমার যারা মাদ্রাজি, আমার যারা মুরং সম্প্রদায়, অন্য ভাষাভাষীর মানুষগুলোকে আপনি এখানেই বৈষম্যের শিকার করা হচ্ছে। সাংবিধানিক এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার আর্টিকেল 27 বলছে অল সিটিজেন্স আর ইকুয়াল। আমার আর্টিকেল 27, 26, 28, 29 যদি আমি পড়ি, আমার বৈষম্যের বিরুদ্ধে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। যারা ফ্রেমার্স অফ দি কনস্টিটিউশন 1972 সালে বসেছিলেন, আমি সব জায়গায় বলি যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু সেই জায়গায় আমাদের স্বপ্নের জায়গায় আঘাত করা হয়েছে বারবার। আমরা বাংলাদেশকে দেখেছি হিন্দু মুসলমান হিসাবে, খ্রিস্টান বৌদ্ধ হিসেবে মানুষকে বিভক্তির জায়গায় নিয়ে গেছি। আমরা বাংলাদেশের মানুষ, মানবাধিকার, একজন মানুষের যে সহজাত অধিকার, অহস্তান্তরযোগ্য অধিকার, ইউনিভার্সাল সার্বজনীন অধিকার, এই জায়গা থেকে বের হয়ে আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান হিসাবে আমরা প্রতিষ্ঠা করার সংগ্রামে বিগত দিনগুলোতে অনেক সময় লিপ্ত হতে দেখেছি। আরেকটি শ্রেণী এখানে গজিয়েছে, যেটার কথা আপনারা হয় কেউ ভয়ে বলেন না অথবা সচেতন ভাবে এড়িয়ে চলেন। সেটা হলো রাজনৈতিক বৈষম্য। গোটা সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। আগে একজন রাজনৈতিক কর্মী সারাদিন মিছিল করে এসে ভিন্ন মতের মানুষের সাথে এক টেবিলে বসে চা খেতেন, আলোচনা করতেন, তারা একে অপরের সাথে সুখ দুঃখের গল্প করতেন।
আজকে গ্রাম এলাকায় যান, দেখবেন বিয়ে দিতে গেলেও চিন্তা করে ও আওয়ামী লীগ না বিএনপি। এক সময় ছিল হিন্দু না মুসলমান, এক সময় ছিল খ্রিস্টান না ইহুদি না বৌদ্ধ, এখন চিন্তা করেন আওয়ামী লীগ না বিএনপি, জামাত না আওয়ামী লীগ, জামাত না বিএনপি, বিএনপি না এনসিপি, এনসিপি না জাতীয় পার্টি, জাতীয় পার্টি না জাসদ না কমিউনিস্ট পার্টি। এই হিসাবগুলো, এই বিভেদের যে সীমারেখা, সমস্ত সীমারেখাকে অতিক্রম করে আমার সোশ্যাল ফ্যাব্রিককে নষ্ট করেছে এবং বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা মনে করি আপনারা যারা সিভিল সোসাইটিতে কাজ করেন, যারা জাতির বিবেক হিসাবে আবির্ভূত, আপনারা সমাজের এই দুষ্টু ক্ষতকে, এই ক্যান্সারকে সঠিকভাবে নির্ধারণপূর্বক সঠিক জায়গায় ওষুধ প্রেরণ করেন। যদি আজকে নারীদের মধ্যে আপনারা জাগরণ তুলতে পারেন, নারীর প্রতি যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্য যতক্ষণ পর্যন্ত নিরসন না হবে, যে দল তার রাজনৈতিক কর্মসূচিতে, নির্বাচনী ইস্তেহারে নারীর প্রতি বৈষম্যের জন্য ইফেক্টিভ কোনো কমিটমেন্ট না করবেন, নির্বাচনের আগে এই সরকারকে যদি অর্ডিন্যান্স করতে বাধ্য না করবেন, সেই বৈষম্যের পদক্ষেপ যারা না নেবেন আমরা তাদেরকে ভোট দেব না। এমন একটি আন্দোলন গড়ে তুলুন। ইতিমধ্যে নারী কমিশন যখন সুপারিশ দেন, আপনারা দেখেছেন অনেক হইচই হয়েছিল। অনেক হইচই হওয়ার পরে নারী নেত্রীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম আমার সাথে কথা বলেছিলেন, তাদের সাথে আমি আলোচনা করলাম। এরপরে মৌলানা সাহেবরাও আসলেন। আসার পর এক মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনার কয় সন্তান? বললেন, আমার একটা মেয়ে। আপনার ভাইয়ের কয় সন্তান? ওনার 3টা মেয়ে। তো ওনা আপনাদের সম্পত্তি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন? বলো, কোরআনিক ল অনুসারে এই জিনিসটা আছে। তাহলে খুব ভালো কথা, এটা কোরআনিক ল, শরিয়া ল। শরিয়া ল, যিনি শরিয়া ল মানবেন তাকে শরিয়া ল ফলো করতে দেন। আপনি ইউনিফর্ম ফ্যামিলি কোডের ব্যাপারে আপনার আপত্তির জায়গা কোথায়? অনেক যুক্তি তর্কের পরে আমি বললাম ইউনিফর্ম ফ্যামিলি কোডের বাদ রাখলাম। 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিলেন, যেটাকে ইউসুফরাট রাইট বলছি আমরা। ইউসুফরাট রাইটের আন্ডারে আমি বললাম মৌলানা সাহেবদের, আপনি বৃদ্ধ হবেন, আপনার সম্পত্তি আপনি চান আপনার একমাত্র মেয়ে ভোগ দখল করুক, আপনি তো আপনার জীবদ্দশায় গিফট করে দিতে পারবেন। সেখানে যদি ট্রান্সফার অফ প্রপার্টি একটা সংশোধন এনে বলা হয়, ওই 63 সালের সুপ্রিম কোর্টের রায় অনুসারে, যে আপনি যতদিন বেঁচে থাকবেন এই সম্পত্তির ভোগ দখল করার অধিকার আপনার সন্তান বিক্রি করতে পারবেন না, আপনি গিফট করলেন আপনিও বিক্রি করতে পারবেন না। এই ইউসুফরাট রাইটের তত্ত্বের ভিত্তিতে আপনার যদি আইন সংশোধন করা হয়, আপনাদেরকে আপত্তি করার সুযোগ আছে কোথাও? ওনারা বললেন, এই বিষয়ে তো আমাদেরকে কেউ বলেননি। আপনি একটা করে আগান। আজকে এই যে বৈষম্যের যে ডেফিনেশন আপনারা আইনের মধ্যে দিয়েছেন, আমি এই আইনটাকে সমর্থন করতে পারছি না। আপনারা আইনটাকে এমন ভাবে দিয়েছেন ডেফিনেশন ক্লজে, পৃথিবীর হেন কিছু নাই যে যা আনা হয়নি। আপনার সংবিধান বলছে যে এই বাংলাদেশের নাগরিক, উই দ্য পিপুল অফ বাংলাদেশ। আপনার সংবিধানের 27 আর্টিকেলে বলছে অল সিটিজেন্স। আপনি এখানে বৈষম্য বিরোধীর কথা বলতে যে এমন কিছু ক্যাটাগরাইজ করেছেন, আপনার আইনের মধ্যে নিজেরা বৈষম্য করছেন। আপনার কথা, একজন মানুষ রক্ত মাংসে জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার ভাই, সে আমার সন্তান, সে আমার প্রতিবেশী, সে বাংলাদেশের নাগরিক, সে একজন মানুষ। এই তত্ত্ব ধরে আগান। আমি কেন লিঙ্গ বৈষম্যর বিষয়ে এখানে ডেফিনেশন দেব? আমি কেন ট্রান্সজেন্ডার কে হিজড়া সেই জায়গায় যাব? একজন ট্রান্সজেন্ডার, একজন হিজড়া একজন মানুষ, আমি তাকে মানুষ হিসেবে চিহ্নিত করি। যদি সেইটা করতে পারি, সামাজিকভাবে যদি সেই জায়গা নিতে পারি,
আপনার সমগ্র সংগ্রাম সফল হবে। যতক্ষণ পর্যন্ত এটা না করে আমি মানুষকে, পঙ্গু মানুষ, অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নারী মানুষ, এই শ্রেণীবিভেদের মধ্যে যাই, হিন্দু মানুষ এই শ্রেণীবিভেদের মধ্যে যাই, তাহলে আমার এই সমস্যার সমাধান হবে না, বরং এই সমস্যা সমাজে বিভেদ তৈরি করবে, বিভেদের পথ রচনা করবে। এটা চিরস্থায়ী বিভেদ আকারে দেখা যাবে। এই আইনের ব্যাপারে আমার আরেকটি সমালোচনা, দুইটি সমালোচনা আছে। তার প্রথম সমালোচনা, আইনের প্রিএম্বলে যে কথাগুলো বলা আছে, আর্টিকেল 27, 28, 29 এর কথা বলা হয়েছে। এই 27, 28, 29 এর কথাটা এই আইনে এইভাবে আসা উচিত হয়নি। এটা আসা উচিত ছিল প্রিএম্বল এবং আর্টিকেল 8 এর সাব আর্টিকেল 2 অনুসারে, যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হলো জনগণ। সেই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণকে বৈষম্যের বিরুদ্ধে রাখার জন্য, জনগণকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখার জন্য, নাগরিকদের স্বার্থ রক্ষা করার জন্য এই আইনটা প্রণয়ন করা প্রয়োজন। সেইভাবে যদি করা হয়, আপনারা যারা ড্রাফটিং করবেন দেখবেন, আমার ড্রাফটিং এ আমি হয়তো দেখে দিতে পারবো না, আমি ভালো সমালোচনা করতে পারবো। আমার দ্বিতীয় সমালোচনা হলো, এই আইনটা একটা হারমোনিয়াম আইন হয়েছে। হারমোনিয়াম আইন হলো স্ট্যান্ড গানের সামনে মোরা গাইব জুই ফুলেরই গান।